ground. আমাদের সামরিক শক্তি এতটাই ভয়ানক, আমাদের এতটাই ভয়ানক, কোন দেশ আজকের দেশে আজকে যদি ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো দেশ সর্বশক্তির মধ্যে সেনাদের কোনো দেশ হয়ে থাকে এবং ডিফেন্সের কোনো বড় কোনো ভূমিকা থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষ। আদার্স ক্ষেত্রে বলতে গেলে পাকিস্তান, চীন, বাংলাদেশ ভারতের কাছে একদম জিরো। কারণ ভারতবর্ষের সেনা একটা বিরাট বড় একটা ভূমিকা এবং বিরাট বড় একটা গর্ব বলতে পারেন পুরা ওয়ার্ল্ডের মধ্যে। কোনোদিন সেনা আমাদের পুরা ওয়ার্ল্ডের মধ্যে কোনোদিন পেছনে আসেনি, আর না কোনোদিন পিছনে আসবে না পিছিয়ে যাবে। সেনা আমাদের বরাবর স্ট্রং। চীন, বাংলাদেশ এবং আমাদের পাকিস্তান কোনোদিনই ভারতের আগে আসতে পারেনি, না আসতে পারবে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ গ্রাউন্ড। আমি আপনাদের সঙ্গে রয়েছি স্নেহা। এই মুহূর্তে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি। তার পরিচয় দেওয়ার আগে তার সম্পর্কে আপনাদের অবগত করিয়ে দিই, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমাদের সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন কোবরা কমান্ডো সুজয় মন্ডল। নমস্কার স্যার, আপনার কাছে যে বিষয় নিয়ে প্রথমেই আসবো আলোচনার জন্য, বর্তমানে দাঁড়িয়ে ভারতের কাছে আমরা যে দেখতে পাচ্ছি তিনটে শক্তি থ্রেট হিসাবে কাজ করছে। একদিকে রয়েছে পাকিস্তান, যারা ক্রমাগত প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে খবর আসছে বিভিন্ন ভাবে অ্যাটাক হচ্ছে। এছাড়া রয়েছে চীন। আর এই পাকিস্তান এবং চীন বর্তমানে যে শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে, আমরা দেখতেও পাচ্ছি। আপনার দীর্ঘ অভিজ্ঞতায় আপনার কি মনে হয় ভারত কতটা প্রস্তুত এই মোকাবিলার জন্য? সর্বপ্রথম বলি, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তি এবং আমাদের যারা সেনা এবং প্যারামিলিটারি প্রচন্ড শক্তিশালী। পুরা ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো জায়গা আমাদের ভারতবর্ষে তথা ইন্ডিয়ার আছে। এই যে পরিস্থিতি, আপনি চীন এবং বাংলাদেশের কথা আপনি তুলে ধরলেন এবং পাকিস্তানের কথা বলবো না, পাকিস্তান অলরেডি শেষ। আমাদের কাছে যদি আমাদের ভারতবর্ষের সরকার যদি একবার আমাদের সেনা এবং প্যারামিলিটারি এবং যারা ফোর্সে আছে তাদেরকে যদি কোনো রকম পাওয়ার এবং সেভাবে দেয়, পাকিস্তানকে হয়তো, বেশি বড় কথা বলবো না, একজন সেনা হিসাবে একজন কমান্ডো হিসাবে যেটুকু আমি জানি, কমসে কম উইদিন 24 ঘন্টার মধ্যে ওকে স্থগিত করে দেওয়া হবে। এবার চীনের ক্ষেত্রে কি হয়, চীনের সঙ্গে কিছুটা মাত্র টক্কর হবে, কিন্তু যদি আমাদের সামরিক শক্তি এতটাই ভয়ানক, আমাদের এতটাই ভয়ানক, কোন দেশ আজকের দেশে আজকে যদি ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো দেশ সর্বশক্তির মধ্যে সেনাদের কোনো দেশ হয়ে থাকে এবং ডিফেন্সের কোনো বড় কোনো ভূমিকা থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষ। আর বাংলাদেশের কথা আপনি বললেন, বাংলাদেশ অ্যাকচুয়ালি ভারতবর্ষটার কাছে কিছুই নয়। বাংলাদেশ তো একটা পার্ট ভারতের, আমাদের ইন্ডিয়ার একটা পার্ট হচ্ছে বাংলাদেশ। অতএব বাংলাদেশের কথা বলে মানুষকে আর আমাদের ভারতবর্ষের সেনাকে ছোট করব না। এবং আমাদের যে সেনাবাহিনী যে ইকুইপমেন্ট এবং সেনাবাহিনী যে ধরনের ইকুইপমেন্ট দরকার আমাদের, সেইটার ব্যাপারে আমি ভারতবর্ষের সরকারকে আমি একটাই রিকোয়েস্ট করব, যাতে আরো সুব্যবস্থা হোক এবং সেনাদেরকে সেই স্ট্রেংথ যে সেনা আছে, যেমন রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখুন এখন 2014 পরে রিক্রুটমেন্ট কিছুটা কম হচ্ছে। সাধারণ যারা ইয়াং জেনারেশন তারা সার্ভিস পাচ্ছে না, সেনাতে অনেকে চেষ্টা করছে, সেইভাবে ভ্যাকান্সি হয়তো বেরাচ্ছে না কিনা জানি না, সেটার ব্যাপারে ভারতবর্ষের সরকারকে একটু ধ্যান দেওয়া উচিত। আর আদার্স ক্ষেত্রে বলতে গেলে পাকিস্তান, চীন, বাংলাদেশ ভারতের কাছে একদম জিরো, না কোনোদিন আগে এসেছে। এর আগেও দেখেছেন আমরা 2014 এবং যখন বিজেপি সরকার আছে এর আগেও আপনারা দেখেছেন। কারণ ভারতবর্ষের সেনা একটা বিরাট বড় একটা ভূমিকা এবং বিরাট বড় একটা গর্ব বলতে পারেন পুরা ওয়ার্ল্ডের মধ্যে। আপনার কথাতেই আসি, আপনি যেটা বললেন যে ভারতবর্ষের সেনাবাহিনী, সামরিক বাহিনী ভয়ঙ্কর শক্তিশালী, ভয়ানক শক্তিশালী, এবং আরেকটা কথা যেটা আপনি বললেন যে সরকারের আরো সুব্যবস্থা নেওয়া উচিত। আমরা জানি ভারতবর্ষ এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দেশ। এই শক্তিশালী হওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা? শক্তিশালী হওয়ার পেছনে সর্বপ্রথম বলি, প্রতিটা যে কেন্দ্র সরকার, আজকে এটা রাজনীতির ক্ষেত্রে যাব না, কারণ সরকার যেই থাকে না, কারণ ভারতবর্ষের সরকার বরাবরই যেই সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে সেই তার ভূমিকা থাকে বিরাট বড় ভূমিকা না থাকলে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমরা স্ট্রং না থেকে, যে কোনো সরকার হোক না কেন, তাহলে বিজেপি সরকার হোক, যে কংগ্রেস সরকার, রাজনীতির ক্ষেত্রে যাচ্ছি না, সরকার যদি স্ট্রং না হয় তাহলে আমাদের সেনাবাহিনী কোনোদিনই স্ট্রং হতে পারে না, না কোনো রকম ভাবে মুভমেন্ট করতে পারে। অর্থাৎ সরকারের দ্বারাই পরিচালিত হয় এবং আমাদের সেনাবাহিনী সরকার একটা হিস্সা, দেশের একটা হিস্সা বিরাট বড়। ভারতীয় সেনাবাহিনীর এই যে কতটা শক্তিশালী, 2014 সালে যদি আমরা যাই সরকার পরিবর্তনের সময়, এর পূর্ববর্তী পরিস্থিতি আর পরবর্তী পরিস্থিতির মধ্যে কি তফাৎ চোখে পড়ে? তফাৎ মধ্যে দেখুন, মানুষের মধ্যে যেমন টেকনোলজি একের পর এক উন্নত হচ্ছে, কিন্তু কোনোদিন সেনা আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে কোনোদিন পেছনে আসেনি, আর না কোনোদিন পিছনে আসবে না পিছিয়ে যাবে। কারণ
2014 আগে কংগ্রেসের সরকার ছিল, তখন হয়তো যেভাবে ইকুইপমেন্ট দরকার ছিল সেটুকু করেছে। আজকে বিজেপি সরকার যেভাবে চাইছে সেটা করছে, যতটা পারছে করছে, কিন্তু আমি চাই আরো উন্নত হোক, সেটাই আমি চাইছি। কারণ এই ব্যাপারে সরকারকে ধ্যান দেওয়া উচিত। অনেক কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে, সেইগুলো যদি পুরো তুলে ধরা হয় তাহলে কিন্তু একটা পরিস্থিতি, একটা জঞ্জাট সৃষ্টি হবে। অতএব সেই ব্যাপারে আমি যাব না। কারণ ভারতবর্ষের সরকার যে আসুক না কেন, সেনা এবং জওয়ান এবং ভারতবর্ষের যারা কিষান মজদুর, তাদেরকে স্পেশাল ভাবে ধ্যান দেওয়া উচিত। যে দেশে সেনাদের সম্মান থাকে না, যে দেশে মজদুরদের সম্মান থাকে না, যে দেশে আমাদের কিষানদের সম্মান থাকে না, সেই দেশকে আমি সংগঠিত ভাবে এবং সেই সরকারকে আমি সাপোর্ট করি না। আজকে যে সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার যে ধরনের বিবৃতি দেয়, এক বিবৃতি দিচ্ছে এক, আর করছে এক, সেটার ব্যাপারে আমি যাব না। সেনা আমাদের বরাবর স্ট্রং। চীন, বাংলাদেশ এবং আমাদের পাকিস্তান কোনোদিনই ভারতের আগে আসতে পারেনি, না আসতে পারবে। সেটাই আমি যেটুকু জানি এবং আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমি যেহেতু একটা কোবরা কমান্ডোতে ছিলাম, কারণ আমি ডিফেন্সের মধ্যে ছিলাম, অনেকগুলো কোর্স করেছি এবং অনেক কিছু ভিতরকার তথ্য জানি। সেই তথ্যের ব্যাপারে আমি, কারণ ভারতবর্ষের সিকিউরিটি নিয়ে আমি কথা বলতে পারবো না, অনেক কিছু সিকিউরিটির ব্যাপার আছে। তো বাকি আবার পরবর্তীকালে যখন আলোচনা হবে অনেক কিছু বলবো। এবং আমি চাই যে ভারতবর্ষের সেনা এবং জওয়ানদের, যারা ছোট কর্মচারী আছে, যারা ডিফেন্সে আছে, তারা বাড়ি থেকে বহু কিলোমিটার দূরে থাকে, ফ্যামিলি থেকে দূর থাকে, তাদের প্রতি বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার এই সরকারকে। একদমই। ভারতবর্ষের এই যে সেনাবাহিনী, বিভিন্ন ভাগ রয়েছে, বিভাগ রয়েছে, আপনি বহু বছর ধরে আপনার অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গায় আমি যদি বলি যে ভারতবর্ষের সব থেকে মজবুত এবং অন্য দেশের কাছে আতঙ্কের বাহিনী কোনটা? সবচেয়ে আতঙ্কের বাহিনী হচ্ছে অনেকগুলো, যে কমান্ডোটা সবচেয়ে আতঙ্কের বাহিনী। সবচেয়ে দেখুন, অ্যাকচুয়ালি বলতে গেলে যে ঘাতক কমান্ডো আছে, প্যারা কমান্ডো আছে আমাদের, যারা আর্মির ক্ষেত্রে আছে। যেমন আমাদের মানে সামরিক শক্তি, যেটা আমাদের ভারতবর্ষের অভ্যন্তরীণ যে নকশালি এলাকাতে যারা তৈনাত হয়, যার মানে আমাদের যারা সিআরপি প্যারামিলিটারি, সেক্ষেত্রে কি হয়, কোবরা কমান্ডো নিচে বাকিটা। আর বাকি ওই ক্ষেত্রে মানে বর্ডার এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য মার্কোস, প্যারা এবং আমাদের গরিলা কমান্ডো আছে, অনেক রকম কমান্ডো আছে। তারাই আজকে শক্তিশালী এবং আর্মি সামরিক শক্তি দেশে বিরাট বড় শক্তিশালী আমাদের ভারতবর্ষে। অনেক ধন্যবাদ। এরকমই আলোচনা চলতে থাকবে। ফিরছি একটা ছোট বিরতির পরে। ত্রিপুরাবাসীদের জন্য সুখবর। মেশিনারি জার্মান ইন্ডিয়ান টেকনোলজির দ্বারা বিদেশি পদ্ধতিতে পশু খাদ্য তৈরি করি আমরা। এবার আপনারা ঘরের কাছেই পেয়ে যাবেন গো খাদ্য, শুকুরের খাদ্য, ব্রয়লার খাদ্য এবং মাছের খাদ্য। এছাড়াও রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আপনারা পেয়ে যাবেন স্বল্প মূল্যে এবং গুণগত মানের গ্যারান্টিযুক্ত পশু খাদ্য। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা নেস্টা প্রোটিন, ঢুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, পশ্চিম ত্রিপুরা। আমাদের সাথে যোগাযোগ করুন 9436129315 এই নম্বরে। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य, द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमुनी, अगरतला, पश्चिम त्रिपुरा। ফিরলাম একটা ছোট্ট বিরতির পরে। আবারও আমরা আলোচনায় আসবো। স্যার, এই যে কোবরা কমান্ডো, আপনি একজন প্রাক্তন কোবরা কমান্ডো, এই বিভাগে ঠিক কতটা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে? কোবরা কমান্ডো পরিস্থিতি যদি বলা যায়, একটা বিরাট বড় একটা স্টোরি হয়ে যাবে। কোবরা কমান্ডো এমন একটা কমান্ডো, ট্রেনিং থেকে ফার্স্ট টু লাস্ট যদি দেখেন, এদের একটা মানে দুর্দশার কাহিনী বলতে পারেন। মানে জ্বলতে হয়ে মানে বলে না, শিখা, জ্বলন্ত শিখা বলতে পারেন। কারণ কোবরা কমান্ডো ট্রেনিং থেকে শুরু করে এতটাই হার্ডি, এতটাই কিছু, কোবরা কমান্ডোকে আপনি যতটাই প্রশংসা করবেন ততটাই কম। কারণ ভারতবর্ষের
কোবরা কমান্ডো যেটা দেশের যে শক্তি, একটা বিরাট বড় শক্তি, এবং জঙ্গল ওয়ারিয়ার কমান্ডো যেটা বলে সেটা হচ্ছে আমাদের কোবরা কমান্ডো। কারণ কোবরা কমান্ডোর যে ডিউটি, তাদের যে দেশভূষা, যেমন আমরা একটা অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে কি গেলাম আমরা 15 দিনের নাম করে, সেখানে দেখা গেল কি হচ্ছে হয়তো 30 দিন 32 দিন হয়ে গেল, 15 দিনে খাবার কিনে নিয়ে যেতাম হয়তো আমরা হালকার মধ্যে ম্যাগি, বিস্কিট, হয়তো এই টাইপের খাবার নিয়ে যেতাম, কিন্তু তাছাড়া তো কোনো জঙ্গলে খাবার পাবেন না, কোনো রকম সেন্ট বস্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এই যে ভিতরকার সিস্টেমের ব্যাপারে আরো অনেক কিছু আছে, সেগুলো যেহেতু মিডিয়ার সামনে বলা উচিত না, কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কোবরা কমান্ডো মানে যেটাকে বলা যায় জঙ্গল তথা পাহাড়ের মধ্যে তাদের জীবনযাপন, আর সেইটার ব্যাপারে আর কি বলবো, মানে একটা বললাম তো জ্বলন্ত শিখা বলতে পারেন আপনি। আরেকটু আমরা এই বিষয় থেকেই একটা অন্যরকম প্রশ্ন, যে নতুন প্রজন্ম যারা রয়েছে এরা যদি সেনাবাহিনীতে যোগদান করতে চায়, সেই ক্ষেত্রে সরকারের কি কি নতুন পদক্ষেপ নেওয়া উচিত? সরকারকে পদক্ষেপ নেওয়া, নতুন ভ্যাকান্সি নিয়োগ করা উচিত, এবং যারা ইয়াং জেনারেশন আছে, যারা সেনাকে মানে বর্দিকে ভালোবাসে, তাদের ব্যাপারে বিশেষ করে যারা ফিজিক্যাল ফিটনেস আছে তাদেরকে নিশ্চয়ই রিকমেন্ড করা উচিত। কিন্তু আজকের পরিস্থিতি আপনি দেখুন, এই যে অগ্নিবীর প্রকল্প একটা করেছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার, নাম করেই বলছি, কারণ এই যে সরকার যে অগ্নিবীর প্রকল্প, একজন মানুষ যখন সেনাতে ভর্তি হয়, সিপাহী র্যাঙ্কে ভর্তি হয়, কি হয় জানেন, 4 বছর তাকে শুধু মানে হওয়ার পরে 4 বছর সে ট্রেনিং পিরিয়ডে থাকে। সেক্ষেত্রে দেখা যায় অগ্নিবীর প্রকল্প এমন একটা জিনিস করেছে, 4 বছর চাকরি করার পর তাকে রিটায়ারমেন্ট নিতে হবে, না সে ঘাটকা না ঘাটকা, না এই দিক না ওই দিক। কারণ একজনের লাইফ, কোন একজন ইয়াং জেনারেশন হয়তো 18 বছরে ভর্তি হলো, সে 22 বছরে চলে এলো, তাহলে সে এসে কি করবে? যে একটা ধাওয়া, মানে একটা যে, যেহেতু আমি ধরুন 9 বছরে আমি আমার অন্যায় প্রতিবাদ করেছিলাম, সেই ক্ষেত্রে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ড করে আমাকে ডিসমিস করেছে, কারণ আমি হয়তো প্রতিবাদ এখনো চালাচ্ছি। কিন্তু যদি 4 বছর চাকরি করার পরে সে যদি বাড়িতে এসে বসে যায়, তার পরিস্থিতি, তার ফ্যামিলি পরিস্থিতি কি হবে বুঝতে পারছেন? কারণ সেই ব্যাপারে সরকারকে ধ্যান দেওয়া উচিত, কারণ এই অগ্নিবীর প্রকল্পটা পুরাপুরি একদম জুমলাবাজি বলতে পারেন, পুরাপুরি এটা ফেক। এটাকে কোনোদিন ভারতবর্ষের নাগরিক তথা ভারতবর্ষের ইয়াং জেনারেশন মন থেকে মেনে নিচ্ছে না। কিন্তু কি করবে, এখন বেকারের সংখ্যা এতটাই বেশি যে কোনো রাস্তা থাকে না, কি করবে সে? সেই জন্য অনেকে আছে জজবা, যে সেনাবাহিনীর বর্দি পরবো, ড্রেস পরবো, আমার জজবা আছে, সে হয়তো 4 বছরের জন্য চলে গেল, কিন্তু তার পরিস্থিতি কি জানেন, না সে এই দিক না ওই দিক, কারণ সে চাকরিটাও ঠিকভাবে করতে পারলো না, তার কোনো আর্থিক সহায়তা হলো না, না তার ফ্যামিলিকে দেখতে পেলো, না নিজস্ব কোনো গ্রাউন্ড পেলো। অতএব এই অগ্নিবীর প্রকল্পটা করে, এই ধরনের প্রকল্পটা বন্ধ করে, আমি ভারতবর্ষের সরকারকে আমি একটাই রিকোয়েস্ট করব, যে নতুন করে সেনাবাহিনীতে নিয়োগ করা হোক, এবং ইয়াং জেনারেশনকে নিয়ে এসে তাদেরকে মানে ফুট আপ করে নতুন ভাবে সেনাবাহিনীতে এবং ভারতবর্ষের সামরিক শক্তিকে আরো শক্তিশালী করে তোলা হোক। স্যার, আপনার কাছে এবার একটু অন্যরকম প্রশ্নে আসি। আপনি একজন প্রাক্তন কোবরা কমান্ডো, এই যে বিভাগটি, এরা কতটা প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতির জন্য? কোবরা কমান্ডো পরিস্থিতি একটা জ্বলন্ত শিখার মতো বলতে পারেন, কারণ যতটাই বলা যায় ততটাই না, কারণ ওদের যে পরিস্থিতি, ওদের যে জজবা, ওদের ট্রেনিং থেকে শুরু করে একদম ডিউটি পর্যন্ত অল টাইম একটা জঙ্গল এবং মাটির সঙ্গে মিশে ওরা লড়াই করে। কারণ কোবরা কমান্ডো এমন একটা কমান্ডো যাকে কেউ বুঝতে পারে না জঙ্গলের মধ্যে, যাকে কেউ চিনতে পারে না, যাকে কেউ তার কি পরিস্থিতি সেটাও কেউ বুঝতে পারে না। দেখুন, একজন কোবরা কমান্ডো যখন ডিউটিতে যায়, 15 দিনের জন্য অফিসে গেল, অফিসে ওপিএস ডিউটিতে যখন যায়, তারপরে কি হয়, ওখানে যাওয়ার 15 দিন হয়তো আমরা ম্যাগি, বিস্কিট এই টাইপের খাবার, হালকা খাবার নিয়ে যাই, কিছু পরিমাণ জল নিয়ে যায়। জলের পরিস্থিতি যদি বলেন, জল দেখুন, এমন একটা দিন আমরা ডিউটি করেছি ছত্তিশগড়ের সুকমা ডিস্ট্রিক্ট, আমার ইঞ্জুরি হয়েছিল, সেক্ষেত্রে অফিসে যখন যাচ্ছি, কোন মানে এত জলের পিপাসা হয়েছে প্রতিটা টিমে, পুরো আমরা 94 জওয়ান ছিলাম, সেক্ষেত্রে গিয়ে দেখলাম কমান্ডো ছিলাম, কমান্ডো যাওয়ার পরে দেখছি কোন রকম জল সবার কাছে শেষ। সেই পরিস্থিতিতে কোনো একটা ছোট্ট একটা মানে খাল বলতে পারেন, ডুবা টাইপের একটুকু জল আছে, সেটা ভাগ বাটোয়ারা করে একটা ওষুধ লিকুইড পাওয়া যায়, সেটাকে দিয়ে আমরা খেয়ে নিলাম। তার ভিতরে কি কি মানে পোকামাকড় পচে পড়ে আছে, সেটাকেও কিন্তু আমাদের খেতে হয়। সেই পরিস্থিতির মধ্যে কোবরা কমান্ডোর জীবনযাপন, এদেরকে আপনি মানে তুলনা করতে পারবেন না কি পরিস্থিতি। কারণ এদের পরিস্থিতি, যে পরিস্থিতি মোকাবেলা করে ওনারা, সেই পরিস্থিতি আজকে ভারতবর্ষে বললে পথে এবং সাধারণ মানুষকে বললে পথে সে বিশ্বাস করতে পারবে না, বিশ্বাস অযোগ্য হয়ে যাবে। এই পরিস্থিতি কোবরা কমান্ডোদের চলে। এবং ধরুন জঙ্গল থেকে আরম্ভ করে আপনার ট্রেনিং এতটাই হার্ডি, ট্রেনিং এতটাই টাফ ট্রেনিং, কারণ
সব মানুষের কর্মে মানে সাধারণ মানুষ ভাবতেও পারবে না, মানে ওরকম ভাবতেই পারবে না এই ধরনের ট্রেনিং করার। কারণ পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হয় তাদেরকে, তাদের থাকার খাওয়ার। এবং আরেকটা ছোট একটা উদাহরণ দিই আমি। উড়িষ্যাতে ট্রেনিং এর সময়, উড়িষ্যাতে যখন কোরাপুটে ট্রেনিং করি আমি, কোবরা কমান্ডো ট্রেনিং, তখন হঠাৎ করে চলে গেলাম, বৃষ্টি পড়ছে, লাগাতার 7 দিন বৃষ্টির মধ্যে কেটে গেল। কারণ শারীরিক যে ছিল, মানে অ্যাকচুয়ালি মাছ, জীবন্ত মানে জীবিত মাছকে ছেড়ে ছেড়ে পড়ছে, মাংসটা ছেড়ে ছেড়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু এদের জীবনযাপন, না স্নান করা, না খাওয়া, কি পরিস্থিতি, জলটা সাফিসিয়েন্ট যেখান থেকে পায় হয়তো খেয়ে নেয়, এবং পাতা থেকে আরম্ভ করে সব রকম চিবিয়ে খেতে হয় যখন খাবার শেষ হয়ে যায়। কারণ জীবনটাকে তো বাঁচাতে হবে। হয়তো একজন, আমি একটা ইয়েতে গেলাম, আমাদের একটা অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে দেখা গেল, একটা এক্সপিরিয়েন্স বলছি, আসার পরে গেলাম আমি 72 কিলো, আসার পরে দেখছি 60 কিলো, 12 কিলো ওজন আমার কমে গেল 28 দিনে। কেন কমলো? কারণ বলবে যে এটা কেউ বিশ্বাস করবে না। কারণ সেই পরিস্থিতির মধ্যে ধরুন 10 দিনে খাবার নিয়ে গেছে, 18 দিন আমাকে থাকতে হয়েছে, একবেলা এক মুঠো খেয়ে থাকতে হয়েছে, খাবার পাইনি, পাতা চিবিয়ে থাকতে হয়েছে। এই যে পরিস্থিতি, এটা বলতে গেলে কি কোবরা কমান্ডোর যারা আছে, যারা ট্রেনিং করে, তাদের পক্ষে সম্ভব, আদার্স কারো পক্ষে সম্ভব নয় এটা। একেবারেই আপনাদের এই কঠোর পরিশ্রমের জন্যই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। আপনাদের এই কঠোর পরিশ্রমকে অসংখ্য কুর্নিশ জানাই। আর আজকে নিউজ গ্রাউন্ডকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা দেখছেন নিউজ গ্রাউন্ড।